রাজধানী সহ সারা দেশে শহীদী মার্চে ছাত্র জনতার ঢল। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন। যে পিতা তার সন্তানকে কাঁধে নিয়ে গোরস্থানে দাফন করেছে, ওই পিতাই বুঝতে পারবে যে সন্তান হারানোর বেদনাটা কত। বাংলার মানুষের একটাই চাওয়া যে আমাদের স্বাধীন দেশে কোনো দোষর থাকতে পারবে না। আজকে আমাকে শেষ করে দিল ওরা, আজকে আমাকে ওরা শেষ করে দিল। আমি ওর বিচার চাই। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস দেশে এনে সবার সামনে হবে বিচার। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে ওবামা সহ 92 নোবেল জয়ী ও 105 বিশিষ্ট জনের চিঠি ছাপানো হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। অবশেষে সিইসি ও নির্বাচন কমিশনারদের পদত্যাগ, কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বললেন হাবিবুল আওয়াল। রাষ্ট্র সংস্কারের আহ্বান। এবং বসুন্ধরা চেয়ারম্যান ও এমডির অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করবে সিআইডি। বেক্সিমকো গ্রুপের সম্পদ বাজেয়াপ্ত ও রিসিভার নিয়োগের রুল। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএন টিপার। সংবাদ শিরোনামগুলোর সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিকেলে রাজু ভাস্কর্য থেকে শুরু হয় এ কর্মসূচি। দেশ গঠনের প্রত্যয় আর হত্যাকারীদের বিচার দাবি ছিল মার্চকারীদের। জান্নাতুল মোহনা মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। দেশের পতাকা উড়িয়ে মিছিলে মিছিলে মার্চে এগিয়ে যাচ্ছে লাখো ছাত্র জনতা। স্বৈরাচারের বুলেটের আঘাতে শহীদের নাম, শ্রদ্ধা আর সম্মানে যারা গেঁথেছে মনে, প্লাকার্ডে প্লাকার্ডে তাদের চিরস্মরণীয় রাখার প্রাণবন্তকর চেষ্টা তাদের। শরীরে এখনো ক্ষতচিহ্ন, তবে তারা থেমে যাওয়ার নয়। বুলেটের সামনে বুক পেতে যে অর্জন তা ধরে রাখার প্রত্যয় সবার। অংশগ্রহণ ছিল শহীদ পরিবারেরও। সন্তান, ভাই বা স্বজনহারাদের শোক যেন দেশ গঠনের শক্তি। রয়েছে হত্যাকারীদের দেশে এনে বিচারের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মার্চটি নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি 27 ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদী মার্চ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদদের স্মরণে এই কর্মসূচিতে অংশ নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ ও শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র জনতা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আপন অপর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের 1 মাস পূর্তিতে দেশের বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে শহীদী মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুরে শহীদদের স্মরণে শহীদী মার্চে অংশ নেয় বরিশালের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি ব্রজমোহন কলেজ থেকে মিছিল বের হয়। এতে অংশ নেয় অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা জানান, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। সেই সঙ্গে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার থাকবে শিক্ষার্থীরা। এদিন দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ মিনার থেকে শহীদী মার্চ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু সড়ক ও নারায়ণগঞ্জ ক্লাব হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনে নিহতদের দ্রুত তালিকা প্রকাশের দাবি জানান তারা। শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে শহরের ট্যাঙ্কের পার মাঠে শহীদী মার্চের কর্মসূচি করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলে রংপুরের প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয় শহীদী মার্চ, শেষ হয় শহীদ মিনারে এসে। পরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সমস্বরে জাতীয় সঙ্গীত গায় শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদী মার্চের মিছিল বের করে শহীদ আবু সাইদ চত্বর থেকে। ক্যাম্পাসে ফিরে শহীদদের স্মৃতিচারণ করে সহযোদ্ধারা। বিকেলে কুষ্টিয়ার সাদ্দাম বাজার মোড় থেকে র্যালি নিয়ে এনএস রোডের শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কুষ্টিয়ার শহীদী মার্চ। পরে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, বাগেরহাট, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলাতেও শহীদদের স্মরণে এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর আবেদনের আগ পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্বস্তি এড়াতে তাকে চুপ থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাও হবে অবন্ধুসুলভ। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত থাকছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিস্থিতির মাঝেও ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ অন্তর্বর্তী সরকারের। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দেশে ফেরানোর প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। বলেন, নয়াদিল্লির কাছে ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে চুপ থাকা উচিত শেখ হাসিনার। তার রাজনৈতিক বিবৃতির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার সম্প্রতি রাজনৈতিক বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন ইউনূস। চুপ থাকার প্রসঙ্গে নোবেলজয়ী ইউনূস খোলাখুলিভাবে আরও বলেন, ঢাকা পলাতক শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি দিল্লি তাকে ধরে রাখতে চায়, এর শর্ত হবে চুপ থাকা। ভারতে শেখ হাসিনার অবস্থানে স্বস্তিতে নেই কেউই, কারণ বিচারের মুখোমুখি দাঁড় করাতে তাকে আমরা দেশে ফেরাতে চাই। তিনি ভারতে রয়েছেন, আবার সেখানে নানা কথা বলে সমস্যার সৃষ্টি করছেন। যদি চুপ থাকতেন আমরা তাহলে ভুলে যেতাম। সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই হতো। তা না করে ভারতে নানা কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন, যা কেউই পছন্দ করছেন না। শেখ হাসিনাকে দেশে না ফেরালে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাকে সবার সামনে এনে বিচার করা প্রয়োজন বলেও মনে করেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে এবং আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকে ইসলামীপন্থীর তকমা দেওয়া থেকে দিল্লিকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল লরিয়েট এবং বিশ্বের বিভিন্ন দেশের 105 জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। একটি যৌথ চিঠিতে তাকে এই অভিনন্দন জানান তারা। বুধবার 4 সেপ্টেম্বর চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের ছাপা পত্রিকায় এক পৃষ্ঠা জুড়ে ছাপানো হয়েছে, যার একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের জনগণ এবং বিশ্বব্যাপী শুভাকাঙ্ক্ষী নাগরিকদের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে বাংলাদেশের জন্য আগামী মাস ও বছরে শান্তি ও সাফল্য কামনা করেছেন তারা। দর্শক, এই মুহূর্তে সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন আসিফ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুব দ্রুত সময়ের মধ্যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শ্রমিক অঙ্গনে একটা উত্তেজনাকর পরিস্থিতি কিছুদিন ধরেই আপনারা জানেন, আমরা দেখতে পাচ্ছি। আর সে বিষয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে এবং সে বিষয়ে ক্যাবিনেটে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন আজকে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে।
আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্ন ভাবেই যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে আমাদের যে গণভবন আছে, এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যেই অবস্থায় আছে, জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে, এটিকে বিজয় করেছে, ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যেই বৈঠক সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জি, আপনার নাম বলবেন আর পরিচয়টা দিয়ে। ফ্যাসিবাদী যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে সার্ভিস একাডেমিতে ব্রিফ করছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি সেটি দেখছিলাম। অবশেষে পদত্যাগ করলেন সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ 5 কমিশনার। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। অতীতের বেশ কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল জানিয়ে কাজী হাবিবুল আওয়াল বলেন, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে সবাই চায় তা বাস্তবায়ন হোক। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। বুধবার থেকেই কানাঘুষা ছিল নির্বাচন কমিশনাররা পদত্যাগ করছেন। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেন সিইসি। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয়ার পর মাত্র 2.5 বছরের মাথায় বিদায় নিল কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল জানিয়ে তিনি বলেন, 2024-এর ভোটে সব দলকে আনার চেষ্টা করেছিল কমিশন, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তা সম্ভব হয়নি। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছিল। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি। বারবার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় কয়েক দফার সংস্কার প্রস্তাব পেশ করেন কাজী হাবিবুল আওয়াল। ভবিষ্যতে কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি। জনগোষ্ঠীর সমরূপতা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। সাংবাদিকদের সাথে কথা বলেই নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। পরে বের হয়ে যান কমিশনাররা। তাদেরকে ধাওয়া দেয় নিবন্ধন না পাওয়া কয়েকটি দলের নেতাকর্মীরা।
নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বসুন্ধরা গ্রুপ এর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহান আনভির সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমেছে সিআইডি। বসুন্ধরা গ্রুপ কয়েক দশকে ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণা, জাল জালিয়াতি, শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। শুধু শেখ হাসিনা একা, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত, আমাদের 40 কোটি হাত আছে। কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন, না হলে প্রতিদিন এইসব হবে, মনে করবে এদেশে তো কোনো বিচার হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে যখন শিক্ষার্থীদের প্রাণ ঝরছে, ঠিক সেই মুহূর্তে এভাবে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে গুণগান গাচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি এমন স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু করলেও উদ্দেশ্য ছিল ভিন্ন। শুরু থেকেই দেশের সাধারণ মানুষের জমি দখল করা ছিল গ্রুপটির নেশা। বাদ যায়নি সরকারি সম্পত্তিও। নিজের মনে করে খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভূমি, কবরস্থান, বদ্ধভূমি দখল করে গড়ে তুলেছে ইন্ডাস্ট্রি। সাধারণ মানুষের 3 ফসলি জমি, সরকারের খাস জমি এবং কি খাল, বিল ও জলাশয় যা পেয়েছে তাই দখল করে গড়ে তুলেছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প। রাজুকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেছে বসুন্ধরা রিভার ভিউ। সাধারণ মানুষের জায়গা দখল করে অবৈধভাবে ভরাটের কাজও শেষ করেছে গ্রুপটি। সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রিম, এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। আওয়ামী স্বৈরাচার সরকারকে সহযোগিতা করাই ছিল গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কাজ। বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেড কর্তৃক বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1.5 লাখ কোটি টাকার বেশি। এসব জমি নিজেদের দখলে নিতে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারি খাস জায়গা, নালা, নদীসহ 800 একর এবং ভয়েলরাজ এস্টেটের 216 একর সহ মোট 1016 একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ আছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে জানা গেছে বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন তফসিল ব্যাংক হতে পর্যাপ্ত জামানত না রেখে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিঘা প্রতি 20 থেকে 25 লক্ষ টাকায় কেনা জমি প্রতি কাঠা 3 কোটি টাকা দাম দেখিয়ে 42,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে, যার বেশিরভাগ অর্থ পাচার করা হয়েছে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর অফিস দেখাশোনা করছে আহমেদ সোবহানের বড় ছেলে শাহাদাত সোবহান তানভীর। বিভিন্ন ব্যাংক হতে একের পর এক প্রকল্প দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিলেও সেসব ঋণ পরিশোধ না করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এবার বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি, আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমেছে সিআইডি। সিআইডির অনুসন্ধানে সকল প্রতারণা বের হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী লাখো মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।